গত বৃহস্পতিবার আমার সীমন্তনয়ন ছিল। তো এই শুভ দিনের আগের দিন রাতের বেলা আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা কখনো এই ধরনের কোনো কিছু কল্পনাও করি নাই যে এরকম কোনো কিছু হবে আমাদের সাথে। যাই হোক, তো ওইটা নিয়ে মন মেজাজ খুব খারাপ ছিল। স্বতঃস্ফূর্ততার সাথে কোনো কিছুই করতে পারি না এই দিন। আগের দিন সারা রাত ঘুমাই নাই, সারা রাত সজাগ। আমার হাজব্যান্ড আসছে সীমন্তনের দিন সকালবেলা, তারপর আবার ও এসে এই দিন অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার দিকে চলে যায়। তো কী দুর্ঘটনা বা কি, এটা আমি পরে বলবো। তো আমাদের অনেক বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি আমাদের। যাই হোক, হয়তো বা অন্য কোনো ফাড়া ভগবান এইভাবে আমাদেরকে মানে এই বিপদটা দিয়ে হয়তো বা বাঁচাইছে, এটা বলে নিজেকে এখন সান্ত্বনা দিতেছি যে এর চেয়েও তো অনেক বড় কিছু বা খারাপ কিছু হইতে পারতো। এটা দিয়ে হয়তো বা আমাদের জীবনের অনেক বড় ফাড়া হয়তো বা কাটছে। তো সীমন্তনয়নের দিন হচ্ছে যে সকালবেলা হলুদ গিলা এগুলো দিয়ে স্নান করাইতে হয়। বর্ষা এখানে হলুদ গিলাটা রেডি করছে, তারপর মা বর্ষা তারা আমাকে লাগাই দিছে। স্নান করলাম, স্নান টান করার পর একটু ফল টল ধুইলাম, একটু হেল্প করলাম। তারপর হচ্ছে যে পূজার বাজার সদাই এগুলো একটু গুছগাছ করা লাগবে। তো মার উপর অনেক প্রেশার গেছে কয়েকদিন যাবতই। তো আমার হাজব্যান্ড হচ্ছে যে এই যে মাত্র আসলো, তো আমি সাজুগুজু করতেছিলাম না। মনে তো প্ল্যান ছিল অনেক সাজুগুজু করব, অনেক কিছু করব। তো পরে ভাবলাম যে থাক, মন খারাপ করে কী লাভ। আমার হাজব্যান্ড আসার পরে তারপরে গিয়ে হচ্ছে যে আমি একটু সাজুগুজু করে রেডি হই। আদ্রিতা হচ্ছে আমাকে আলতা টালতা পরায় দেয়। মামিও ততক্ষণে আইসা পড়ে, হাজিটা আসে। তারা আসার পর আর কি অনেকটা হেল্প হয়। মামি আইসা পূজার কাজে হাত লাগায়, পূজার অনেক কিছু মামি রেডি করে। তারপর হচ্ছে যে কর্তামশাই আইসা বসছে। আর এই রুমে যে খাটটা ছিল, আমার হাজব্যান্ড আসার পরে হচ্ছে যে এই খাটটা উঠানো হয়েছে, এই জায়গাটা খালি হয়েছে। বর্ষা আমার হাজব্যান্ড তারা হচ্ছে যে এই জায়গাটাকে পরিষ্কার করে তারপরে যে এই জায়গাটা রেডি করে। মামি এদিকে কর্তামশাই বলল যে আমাদের যে ঘরের ঠাকুর আছেন, এই দিন আবার ঠাকুরের জন্মতিথি ছিল, রামকৃষ্ণ ঠাকুরের। দিনটা তো শুভই ছিল, তো কিন্তু আগের দিন রাতের বেলা কেন এরকম একটা অশুভ ঘটনা ঘটলো জানি না। তো তারপর কর্তামশাই বলে আর কি যে ঘরের ঠাকুরকেও সেবা দেওয়ার জন্য উনি একসাথে পূজা করবেন। প্রথমে হচ্ছে নারায়ণ পূজা করেন, তারপর হচ্ছে যে পূর্বপুরুষদেরকে স্মরণ করে যে পূজাটা হয়, সম্ভবত এটাকে বৃদ্ধি বা বৈদিক এরকম কিছু বলে, ওই পূজাটা করবেন। তো এদিকে আদ্রিতাও মারে হেল্প করতেছিল। দিদি তখনও আসে নাই, দিদি আস্তে আস্তে বেশ আরও অনেকটা দেরি হয়েছে। তো আমার বোনেরা যে আমরা সাজাইছে, আদ্রিতা বর্ষা, ওরা হচ্ছে যে ওই যে আমার আদ্রিতা হচ্ছে আলতাটা দিয়ে দিছে, বর্ষা তারপর কুমকুম দিয়ে ফুটাগুলো দিয়ে দিছে, হাতটা আঁকায় দিছে। আদ্রিতা একটা হাত আঁকাইছে, বর্ষা একটা হাত আঁকাইছে। তো আলতাটা হচ্ছে মা যে নিয়ে আসছিল আমার জন্য, ওই আলতাটাই আর কি। আলতাটা পরার পর আমার বেশ ভালো লাগছে। অনেক দিন যাবৎ মন মতো আলতা পরি না বা আলতা পাই না, কিন্তু আজকের আলতা পরাটা সুন্দর হয়েছে। আদ্রিতা অনেক সুন্দর করে দিয়ে দিছে, ও আরও কুমকুম দিয়ে দিতে চাইছিল। পরে আমি বলতেছি না থাক, পায়ে আর দেওয়ার দরকার নাই, হাতেই একটু দেওয়া দো। তো এইদিকে হচ্ছে নারায়ণ পূজা শেষ, এখন হচ্ছে যে আমার হাজব্যান্ড পূজায় বসবে। আমি আমার হাজব্যান্ড আমরা দুইজনই উপবাস ছিলাম। আমি হচ্ছে যে ঠাকুরমশাই, আমি নারায়ণ পূজা শেষ হওয়ার পর আমাকে হচ্ছে যে চরণামৃত ঠাকুরের এখান থেকে মিষ্টি দিচ্ছেন, বলছেন যে তুমি এখন উপবাস ভাঙতে পারবা। তো আমি তারপর চরণামৃত নিয়ে উপবাস ভাঙি, মিষ্টিটা নেই। তো এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড উপবাস। ও এই যে বসলো মাত্র। তো ও পূজায় বসার পরপরই ওর শরীর অনেক খারাপ হয়ে যায়। আগের দিন রাতে তো ঘুম নাই, কিচ্ছু না, ওর মারাত্মক রকমের মাথা ব্যথা। তারপর হচ্ছে যে ও পূজায় বসার পরপরই ওর বমি লাগতে থাকে, মনে হইতেছিল যে ওর বমি আসবে। আমার হাজব্যান্ড এমন একটা মানুষ যে নিজের কষ্টটা সর্বোচ্চ রকমের সহ্যটা করে। যখন না পারে, মানে না পারতে, সে কখনো তার কোনো খারাপ লাগা বা কষ্ট সে বলে না। আমাকে অবশ্য বলতেছিল ও পূজায় বসার আগে যে আমার না খারাপ লাগতেছে, মাথা মারাত্মক ব্যথা করতেছে, বমি লাগতেছে। তাও আমি বলছি যে একটু জল খাও, কিচ্ছু হবে না। কর্তামশাই বলছেন যে আপনি একটু জল মিষ্টি বা ফল খান, কোনো অসুবিধা নাই, জল মিষ্টি খাওয়ার পর আপনি পূজায় বসতে পারবেন। কিন্তু ও খায় না আর কি, জল মিষ্টি খায় না। ও চেষ্টা করছে নিষ্ঠার সাথে পূজাটা করার, একদম উপবাস, নির্জল উপবাস থেকে পূজাটা শেষ করছে। তারপর একটু ব্রেক নিছিল, ওর যেহেতু খারাপ লাগতেছিল একটু ব্রেক নেয়, তারপরে একটু হাঁটাচড়া করে ফ্যানের নিচে একটু দাঁড়ায়, তারপর গিয়ে আর কি পূজায় বসে। যাই হোক, তারপর আমরা এই যে ছাদে আসি, এখানে হচ্ছে যে একটা রিচুয়াল আছে, গাছের গুঁড়ি এটা করতে হবে। ততক্ষণে দিদি শৈবা তারা এসে পড়ছে, হেলন্দিও আসছিল, জেঠিমুনিও আসছিল। জেঠিমুনি হচ্ছে যে আমার দিদির শাশুড়ি।
ওনারাও এসে পড়ছে ততক্ষণে। আর গাছের আমার আগের দিন রাতের বেলা হচ্ছে আমার ভাসুর, তারপর হচ্ছে যে রিক মানে আমার ভাসুরের ছোট ছেলে, রূপ আসে নাই, আর আমার আরেকজন ভাসুরের ছেলে তারা আসছে আর কি আগের দিন রাতের বেলা। তো এখানে গাছের গুড়ির বেশ কিছু জিনিস আমার শাশুড়ি হচ্ছে বাড়ি থেকে দিয়ে দিছে, কারণ সীমন্তনয়নটা তো হচ্ছে মেইনলি শ্বশুরবাড়িতে করতে হয়। তো কারণবশত আমি যে লং জার্নি করতে হবে বাড়িতে, আমার শাশুড়ি জাল দুজনই অসুস্থ, কে কী করবে, আমার হাজব্যান্ডের ছুটি ছাটার একটা বিষয়, সব মিলে আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার হাজব্যান্ডই সিদ্ধান্ত নিয়েছে যে ময়মনসিংহে আমাদের বাসায় করবে, এর জন্য আর কি এখানে করা। আমার ছোট ছোট রিলগুলো ছবিগুলো দেখার পর বেশ কয়েকজনই কমেন্ট করছেন, জিজ্ঞেস করতেছেন যে বাবার বাড়িতে কেন। তো যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা তো জানেই যে এই সিদ্ধান্তটা কেন নেওয়া, কারণ আমি আগেই বলছি যে আমি বা আমার হাজব্যান্ড আমাদের সবারই ইচ্ছে ছিল আমার শ্বশুরবাড়িতেই করার, কিন্তু নানান দিক বিবেচনা করে, স্পেশালি আমার দিক বিবেচনা করে, কারণ কিছুদিন আগে তো আমি হাসপাতালে এডমিট হয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার বাবুর নড়াচড়া কম ছিল। তো ওই দিন রাতে আর কি আমার হাজব্যান্ড হচ্ছে ভয় পাওয়া যায়, তারপর অক্সিজেন নেওয়ার পর বাবু নড়াচড়া করে, তো ভয় পেতেছিল এইটাই বাড়িতে যাবো, এতটা লং জার্নি করবো, বাড়ির রাস্তাটাও খারাপ। তারপর হচ্ছে যে এইখানে আমি 15 মিনিটে হাসপাতালে আইসা পড়তে পারছি, সাথে সাথে দেরি হয় না। বাড়ি থেকে হচ্ছে হাসপাতালে দূরে 3-4 ঘন্টার মতো লাগবে, যদি বাই এনি চান্স ভগবান না করুক কোনো সমস্যা হয়, হাসপাতালে বসতে বসতে অনেকটা টাইম লাগবে। সব মিলা সব দিক বিবেচনা করে হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে থাক সীমন্তনয়নটা বাসায় করা হোক, ময়মনসিংহে করা হোক, কষ্টটা আর কি মা বাবুর হবে। তো সব দিক বিবেচনা করে এখানেই করা হয়েছে। আর আমার মা বাবু শুরু থেকেই বলতেছিল যে আমাদের বাসায় করার জন্য, যে আমাদের কোনো আপত্তি নেই, তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো আনিজি ফিল করে না, বাড়ি থেকে যারা যারা আসতে চায় সবাইকে বলে আসতে, কোনো সমস্যা নেই। তো পরে এই যে ওরা হচ্ছে আমার ভাসুরের 2 ছেলে আর কি, তো গাছের গুড়ি ওইখানে যা যা রিচুয়াল ছিল ওইগুলো করার পর ওইখান থেকে আসার পরে আর কি ওই আশীর্বাদীর যে মানে কুলা টুলাটা এগুলো আর কি আমার যে হেলন্দি বলে যে ওদের দুজনের মাথায় ছোঁয়ায় দিতে, ওদের দুজনের মাথায় ছোঁয়ায় দিই। তারপরে এখানে একটু মজা করে সবাই, ওই যে ধরে যে মেয়ে হবে না ছেলে হবে এরকম একটা ব্যাপার, প্রদীপ ধরলে হয় মেয়ে, তা আমি প্রথমে প্রদীপ উঠাইছি, উঠানোর পর হচ্ছে যে সবার কুলে কুলে দিতেছি, সবাই এটা নিয়ে মজা করতেছিল। তো এখন আবার সবাই মজা করতেছে যে হিসু করে দিতেছে। তো এখানে এখন মামার কুলে দেওয়া হয়েছে, একমাত্র মামা আমার ভাইয়ের হচ্ছে ভিজাই দিছে, সবাই এটা নিয়ে মজা করতেছে যে মামার কুলে বেশি করে হিসু করবে। তারপর এখন জেঠিমুনির কুলেও মা দিছে, কুলে তো আমি দিছি, হিসু করে ভিজাই দিতেছে মা আর কি। জেঠিমুনি হচ্ছে দিদির শাশুড়ি, তো জেঠিমনির কুলে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে যে আমার এই ছোট ছোট মাসিগুলা, না আমার মাসি না, আমার তো বোন, আমার যে বাবু হবে তাদের ছোট ছোট এই মাসিগুলোর কুলেও দিছি, তাদের কুলে একটু হিসু করলো। অবশেষে এখন আমার ভাসুরের কুলে নিয়ে বর্ষা দিতেছে, আমারে বলতেছিল দিতে, পরে আমি বললাম আমার লজ্জা লাগে, আমি দিতে পারবো না, তোমরা নিয়ে দাও। পরে তারা নিয়ে আমার ভাসুরের কুলে দিল, আর বর্ষার একটা ওড়নারে হচ্ছে যে কাঁথা বানাইছে, ওই কাঁথার মধ্যে নিয়ে আমার ভাসুরে দিচ্ছে আর কি। তো পরে বর্ষা হচ্ছে ভিজাই দিতেছিল। যাই হোক, তো এখন মামা আবার কুলে নিছে, এমন যত্ন সহকারে মামা কুলে নিছে, জেঠু কুলে নিছে, মনে হতেছে যে সত্যি সত্যি তারা তারা ভাগ্নি ভাস্তিকে কুলে নিছে এরকম। সবাই অনেক যত্ন সহকারে নিছে কুলে, মাসি বড় মাসিও অনেক যত্ন সহকারে কুলে নিছে, বড় মাসি মানে আমি আমার দিদির কথা বলতেছি, ছোট ছোট 2টা মাসি তারাও অনেক যত্ন সহকারে কুলে নিছে, দিদারাও অনেক যত্ন সহকারে কুলে নিছে। যাই হোক, এখন আমার ভাই বলতেছে তরেও একটু ভিজাবো, সবাইরে ভিজানো হয়েছে, তরে একটু ভিজানো লাগবে, তরেও একটু তরগুলো তো একটু হিসু করবে। তো পরে কর্তামশাই আমাকে আবার ডাক দেন, তো ওই মজা টজা শেষ হয় আমি আবার আসি। আমার হাজবেন্ডের পূজা ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে, অনেক টাইম লাগছে ওর পূজাটা শেষ করতে। তো তারপর ওই যে আমার আঁচলে হচ্ছে 5 ফল হচ্ছে ও বেঁধে দেয়, এটা নিয়ে আজকে আমার সারা রাত থাকতে হবে। পরের দিন সকালবেলা উঠা আমার স্নান করতে হবে, স্নান করে আর কি এই ফল ভাসাইতে হবে, তারপর আর কি আমি খাবার টাবার খাইতে পারবো। ভাসাইতে হবে বলতে এইখানে তো আর পুকুর টুকুর নাই, বালতিতেই ভাসাবো, তারপর বাবু গিয়ে হচ্ছে যে নদীতে ব্রহ্মপুত্র নদে আর কি সব কিছু বিসর্জন দিয়ে আসবে। তো এই যে এখন প্রায় শেষের দিকে আর কি ওর পূজা। তারপর হচ্ছে এখানে আমাকে হচ্ছে যে বস্ত্র শাখা, তারপর হচ্ছে যে সিঁদুর এগুলো দেয়, আমাকে ছোঁয়ায়ও। তারপর এখানে যে পঞ্চামৃত থাকে, পঞ্চগর্ভ নাকি পঞ্চামৃত বলে, ওইটা আমাকে দেয় পান করানোর জন্য, ওইটা আমি একটু নেই। ও মানে ঠাকুরমশাই রেডি করছে, তারপর ঠাকুরমশাই আমার হাজব্যান্ডকে বলে এটা আপনি ওরে খাওয়ায় দেন, তারপর আমার হাতে দেয় আমি খাই। এখন আর একটা মজার রিচুয়াল, এটা হচ্ছে পায়েসের মধ্যে যেরকম পিঠা বানায় দিছে, এই পায়েস আমার খাইতে হবে, সবাইকে খাওয়াইয়াও দিতে হবে। তো তারপর প্রথমে এখন আমি উঠাইছি আবার লম্বা পিঠা,
তো নর্মালি তো ধরা হয় লম্বা পিঠা উঠাইলে, পায়েসের মধ্যে লম্বা গুল 2টা পিঠাই ছিল। তো প্রথমে আমি উঠাইছি লম্বা পিঠা, তো লম্বা পিঠা উঠাইলে ধরা হয় যে ছেলে হবে। তো আমি পরে বলতেছিলাম যে তাহলে আমার 2টাই হবে, আমার ছেলেও হবে মেয়েও হবে, আগে যেহেতু প্রদীপ ধরছি। তো এক এক করে আমি সবাই খাওয়াই দিচ্ছি। প্রথমে আমার ভাসুরের ছেলেদেরকেই খাওয়াই দিই। দিদি বলল যে আগে তোমার ভাসুরের ছেলেদেরকে খাওয়াই দাও, তারপর আর কি আমার শৈবা, তারপর হচ্ছে যে আদ্রিতা, তারপর হচ্ছে যে বর্ষা, ওদেরকে খাওয়াই দিই। প্রথমে তো আমি হাত দিয়ে পিঠা টিঠা উঠাইছি, তা হাত দিয়ে আমি খাওয়ানো শুরু করছিলাম। তারপর হচ্ছে কে যেন একটা চামচ দিল, চামচটা দেওয়াতে আমার জন্য ভালো হয়েছে, কারণ পায়েস হাত দিয়ে খাওয়ানোটা একটু টাফই। তো এখন ওরা আমার একটু একটু খাওয়াই দিচ্ছে। আর আমি তো এমনিতেই প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি মিষ্টি জিনিসটা খাইতে পারি না, ইদানিং তাও একটু একটু খাইতে পারতেছি, কিন্তু কেন জানি না মিষ্টিটা আমি খাইতেই পারি না। কিন্তু মিষ্টি আমি পছন্দ করতাম, একদম যে পছন্দ করতাম না তা না, কিন্তু এখন খাইতে পারি না। তো আমাকে মামি বললো যে ভাগ্নি তোমার এটা শেষ করতে হবে, সবটা খায়া উঠতে হবে, তাড়াতাড়ি খায়া ফেলো। তো আমি যতটুকু পারতেছিলাম অন্যদেরকে দিতে, যে দিয়া শেষ করে একটু কমাইতে, তারপর আর কি ওইটা আমি খাবো। আর এই দিন আমার পায়েস খাইয়ে থাকতে হবে, পায়েস ফল টল। তো তারপর কোনো রকম করে কষ্ট করে সবাই দেওয়া ওঠার পর যতটুকু ছিল বাটিতে আমি আস্তে আস্তে করে খাওয়াটা শেষ করে উঠি। তারপর সবাই একটু খাওয়াই দিই, কারণ ততক্ষণে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো সবাই তো হচ্ছে যে মানে তাদেরকে খাওয়া দাওয়া করানো দেওয়ানো নিয়ে ব্যস্ত ছিল। তো দিদি আসার পর রান্নাবান্নার কাজে হাত লাগায় ওইখানে, তারপর দেওয়া থাওয়া করে। আর এই তো আমি আমার 5 ফলের সন্তানকে কোলে নিয়ে বসে আছি, সবাই আশীর্বাদ করবেন।